হাই বন্ধুরা, কেমন আছো সবাই? বিলিভ মি, আমি তোমাদের অনেক মিস করেছি। এতগুলো দিন পর ফিরে এসে আমার অনেক ভালো লাগছে। চলো শুরু করা যাক আজকের গল্প, আননোন। প্রথমত এই গল্প দুজন ভাইয়ের, যারা ছোট থেকে একে অপরের উপর ভরসা করে বড় হয়েছে। বড় দাদা নিজের সবটুকু দিয়ে ভাই বোনদের বড় করেছে, তবে ছোট ভাইয়ের মনে গড়ে ওঠে দাদার প্রতি ভালোবাসা। না, দাদা ভাইয়ের মধ্যেকার ভালোবাসা নয়, এ এক ভয়ঙ্কর ভালোবাসা, যে নেশা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। চলো দেখে আসা যাক আজকের এই ভয়ঙ্কর পথ চলা। কেমন লাগলো শেষে জানাতে ভুলো না কিন্তু। আমাদের গল্পের হিরো জিয়ান একজন কর্তব্যপরায়ণ দাদা, যার উপর নিজের ছোট বোন লিলির দায়িত্ব রয়েছে, আর আছে ছোট ভাই ইওয়ানের। যদিও তারা আপন ভাই নয়, একদিন রাস্তার পাশ থেকে কুড়িয়ে আনা ছোট্ট ছেলেটা কবে যে তাদেরই পরিবারের একটা অংশ হয়ে উঠেছিল তা খেয়াল করেনি কেউই। সময়টা নিউ ইয়ার। ইয়ানকে বাড়িতে না পেয়ে জিয়ান নিচে আসে। সেই রাস্তার ধারে ইয়ান বসে আছে, যেখান থেকে একদিন সে তাকে কুড়িয়ে নিয়েছিল। জিয়ান বলে, ওপরে আসনে কেন, খিদে পায় না বুঝি? ইওয়ান বলে, মনে আছে দাদা, ছোটবেলায় ঠিক এই জায়গাতেই পড়ে থাকতাম আমি। জিয়ান ছোট ভাইকে বলে, পুরনো কথা ভেবে কি হবে, ভুলে যেও না, এখন তুমি আর একা নাও, আমি আছি, লিলি আছে তোমার পাশে। ইওয়ান বলে, আরে এভাবে চুলায় হাত দিও না, আমি এখন বড় হয়ে গেছি। জিয়ান বলে, ও তুমি বড় হয়ে গেছো, তাহলে এই রাস্তার ধারে কেন লুকিয়ে বসে আছো, বাড়িতে চলো। জিয়ান নিজের হাতটা বাড়ায় ভাইয়ের দিকে। এই হাতটাই ছিল ইওয়ানের বেড়ে ওঠার সম্বল, একটা সুরক্ষিত বাড়ি। আর এই হলো জিয়ানের বন্ধু পান। পান এই বাড়ির মালিক। বন্ধুর কথা ভেবে পান কখনো তাদের থেকে বেশি ভাড়া নেয়নি। জিয়ান ছোট ভাই বোনদের নিউ ইয়ারের জন্য টাকা গিফট করে, তবে ইওয়ান সে টাকাগুলো নিজের কাজে না লাগিয়ে বাড়ির বিভিন্ন বিল শোধ করে দেয়। জিয়ানের কাছে এই পরিবারটাই সব কিছু, যাদের পেটে দুমুঠো ভাত তুলে দিতে একটা সময় লি নামের এক গ্যাংস্টারের কাছে সে গিয়েছিল। গ্যাংস্টার লি তাকে টয়লেট পরিষ্কার করা, তার ক্লাবে আসা লোকজনদের টুকটাক ফরফরমাস খাটানো, এরপর ক্লাব বন্ধ করার সময় বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, এগুলো দিয়েছিল। এভাবে রাত করে বাড়ি ফেরার পথে জিয়ানের একদিন চোখ গিয়েছিল রাস্তার পাশে পড়ে থাকা একটা ছোট্ট বাচ্চার ওপর। বাচ্চা ছেলেটা জিয়ানকে দেখে ভয় পেয়ে যায়। জিয়ানের মনে পড়ে তার নিজের ছোটবেলাটা। জিয়ান বাচ্চাটাকে খাবার দিয়ে নিজের রুমের দিকে হাঁটা লাগায়। এভাবে চলতে থাকে দিনের পর দিন। ক্লাব থেকে ফেরার পথে জিয়ান বাচ্চাটার জন্যেও খাবার নিয়ে আসত। একটা সময় বাচ্চাটা জিয়ানের পিছু নিল তার বাড়ির উদ্দেশ্যে। জিয়ান বলেছিল, আমার কাছে এসো না, নিজের পেট চালাতেই আমি হিমশিম খাই, তোমায় কি খাওয়াবো? তবে ছোট্ট অসহায় বাচ্চাটা বসে থাকে তাদের রুমের বাইরে। একটা সময় জিয়ান তাকে ভেতরে নিয়ে আসে। বসকে এই কথা জানালে বস ছোট ছেলেটাকে রাখার পারমিশন দেয়, আর বাচ্চাটার নাম রাখেন ইওয়ান। বসের দয়ার জিয়ান সহ তার ছোট্ট পরিবারটা দাঁড়াতে পেরেছিল। তার বিনিময়ে জিয়ানকে বেছে নিতে হয়েছিল গুন্ডামির পথ। ছোট ইওয়ান দাদার জন্য চিন্তায় পড়ে যেত যতবার আহত হয়ে জিয়ান হাসপাতালে ভর্তি হতো। বন্ধু বুঝিয়েছিল, তোমার সামনে দুটো রাস্তা আছে, এক গুন্ডাগিরি, দুই তোমার পরিবার। সেদিন সব কিছু ছেড়ে জিয়ান নিজের পরিবারকে বেছে নিয়েছিল। বসলি তার জীবনে অনেক বড় সহায় ছিল। মানুষটা যেমন হোক সঠিক সময় আশ্রয় দিয়েছিল বলেই না জিয়ান আজ দাঁড়াতে পেরেছে। তবে লির চেলারা ইওয়ানকে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে জিয়ান এত সহজে দল ছাড়তে পারবে না। হয় এই ছেলেটাকে রেখে যেতে হবে, না হলে জিয়ানকে তার আঙুলগুলো দিয়ে যেতে হবে। বসলি তার চেলাদের উপর রেগে যায় ইওয়ানকে কিডন্যাপ করবার জন্য। গুন্ডা হলেও সে এক কথার মানুষ। তবে দলকে শান্ত রাখতে বসলি ঠিক করে জিয়ানিকে আন্ডারগ্রাউন্ড বক্সিংয়ে যোগ দিতে হবে। 3টা ম্যাচ জিততে পারলে জিয়ান মুক্ত। তার পরিবারকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না কেউ। দাদাকে মার খেতে দেখে ইওয়ান চিৎকার করে কান্না করছিল। বসলি বলে, ভয় নেই, তোর জন্য জিয়ান হার মানবে না। জিয়ান বক্সিংয়ে ভীষণ আহত হয়, এরপরেও সে জিতে যায়। হয়তো এটাই ছিল সেই সময় যখন ইওয়ান বুঝেছিল এই মানুষটাই তার নিরাপদ জায়গা হবে।
গুন্ডাগিরি ছেড়ে জিয়ান ইউনিভার্সিটিতে ফিরে যায়। শিয়াও নামের এক লোক জিয়ানের সমস্ত পড়াশোনার খরচ নেয়, কারণ জিয়ান ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। পড়াশোনা শেষে জিয়ান তার কোম্পানিতে কাজ করবে। শিয়াও, জিয়ান আর পান মিলে তৈরি করবে নিজেদের গেমিং কোম্পানি। এর মধ্যে জিয়ানের ফোনে কল আসে। ইওয়ানের টিচার তাদের বাড়িতে এসেছে। তার মতে ইওয়ান আর 5টা বাচ্চার থেকে অনেক আলাদা। স্কুলের কোনো ছেলে মেয়েদের সাথে মেশে না, পড়াশোনা ছাড়া কোনো অ্যাক্টিভিটিতেও যোগ দেয় না। ইওয়ানের ফোনে কোনো এক পার্ট টাইম জবের মেসেজ দেখে জিয়ান লক খুলতে চায়। বিভিন্ন পাসওয়ার্ডে কাজ না এলে জিয়ান নিজের বাচ্চে টাইপ করে। লক খুলে যায়। ইওয়ান এলে জিয়ান বকা দেয় পার্ট টাইম জব করবার জন্য। ইওয়ান এখন স্টুডেন্ট, পড়াশোনাই তার আসল লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি বন্ধুদের সাথে সময় কাটাও। দাদার কথা মতো ইওয়ান স্পোর্ট ক্লাবে নাম লেখায়। তবে ইওয়ানের শরীর এতটা ধকল নিতে পারে না। বন্ধু বলে, দেখো তুমি পুরুষ মানুষ, কাজে কাজে তোমার সময় কাটে, কেননা ছোট করে একটা বিয়ে করে নাও। বোনের জোড়াজুড়িতে জিয়ানকে ডেটে আসতে হয়। তবে বিয়ে করা কি এতটা সহজ ব্যাপার? বিশেষত মেয়েদের কাছে একটা অচেনা পুরুষকে তাড়াতাড়ি বিশ্বাস করতেও পারে না তারা। বাইরে থেকে ইওয়ান, লিলি আর পুন জিয়ানের উপর নজর রাখেছে। একটা মেয়ের ইয়াররিংয়ের উপর নজর পড়তেই জিয়ানের মনে পড়ে মায়ের কথা। আসলে তার মা ছোটবেলায় তাকে অ্যাবিউজ করত, সেজন্য এ নিয়ে তার একটা ট্রমা রয়েছে। এক্সামে ফুল মার্কস পেলে মা তার উপর আরও বেশি চড়া হতো। তার নাকি জিয়ানের এত ভালো মানসিকতা মোটেও পছন্দ হয় না। জিয়ানের শরীরটা গুলিয়ে ওঠে। মনে পড়ে মৃত্যুর আগে মায়ের যন্ত্রণা কাতর মুখখানা, মায়ের করা সমস্ত অত্যাচার। জিয়ান নিচে পড়ে যায়। আওয়াজ শুনে ইওয়ান ভেতরে আসে। ইওয়ান বলে, প্রত্যেকটা ডেটে যাওয়ার পর তুমি এভাবেই অসুস্থ হয়ে পড়ো। দাদা, নিজেকে একলা ভেবো না। এভাবে জিয়ানের গ্র্যাজুয়েশন শেষের দিন চলে আসে। লিলি বড় হয়েছে ইওয়ান, যদিও সে এখনও আন্ডার এজ। পুন বলে, এই ছেলেটা এখনই এত সুন্দর, না জানি পরে কি হবে। দিনটা স্মরণীয় থেকে যায় ছবি হয়ে। সময় পেলে ইওয়ানও দাদার কোম্পানিতে আসে আর বিভিন্নভাবে সাহায্য করে। লিলি ফ্যাশন নিয়ে পড়াশোনা করছে, আর ইওয়ানের স্বপ্ন তার দাদাকে ঘিরে। ওই মানুষটার জন্য সে একদিন অনেক বড় হবে। সব রকম বিপদ থেকে দাদাকে প্রোটেক্ট করবে সে। ফ্যাশন উইকের জন্য লিলি রেডি হচ্ছিল। বোনকে এমন একটা পোশাকে দেখে জিয়ান বলে, যাও গিয়ে এখনই চেঞ্জ করে এসো, এভাবে মোটেও বের হবে না। লিলিও জেদ ধরে, সে এটাই পরবে। জিয়ান বলে, তুমিও কি চাও মায়ের মতো একটা মানুষ তৈরি হতে? লিলি বলে, এটা তুমি বলতে পারলে? ওই নোংরা মহিলার সাথে আমার তুলনা করছো তুমি? লিলি রাগ করে বেরিয়ে যায়। সে জানে দাদা ভালোর জন্যেই এসব কথা বলছিল, কিন্তু মায়ের সাথে তার তুলনা করায় লিলি অনেক কষ্ট পেয়েছে। মা সব সময় তাদের মেরে ফেলতে চাইতো, তবে জিয়ান তাকে সব সময় প্রোটেক্ট করে এসেছে। সে চায় না মায়ের মতো মহিলা হতে। লিলিকে একলা কান্না করতে দেখে গ্যাংয়ের এক ছেলে তার কাছে আসে এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে। অন্যদিকে ইওয়ান বাড়িতে ফিরে দেখে দাদার ধুমঝড়, আর বারবার লিলির নাম নিচ্ছে সে। ইওয়ান তাকে মেডিসিন দিয়ে লিলির খোঁজে বেরিয়ে যায়। তখনই লিলিকে পৌঁছে দিতে আসে সে গুন্ডা ছেলেটা। ইওয়ানের মনে পড়ে ছোটবেলায় তাকে ওই ছেলেটাই কিডন্যাপ করেছিল। যদিও লিলি ওসবের কিছুই জানতো না। ইওয়ান লিলিকে বকা দেয় অচেনা লোকের গাড়িতে ওঠার জন্য। লিলি বলে, বের হওয়ার আগে জিয়ান আর এখন তুমি বকাঝকা করছো, একবারও জানতে চেয়েছো আমি ঠিক আছি কিনা? বোনকে সুস্থভাবে বাড়ি ফিরতে দেখে জিয়ান শান্ত হয়, তবে তখনই সে মাথা ঘুরিয়ে পড়ে। ডক্টর জানায় জিয়ানের নিউমোনিয়া হয়েছে। বক্সিংয়ের সময় ফুসফুসে বাজেভাবে আঘাত লেগেছিল। এরপর থেকেই স্মোকিং করা ছেড়ে দিতে বলেছিলাম, তবে তোমার দাদা বড্ড জেদি। ইওয়ান দাদার কাছে গিয়ে ডক্টরের বলা কথাগুলো জানায়। জিয়ান যেন স্মোকিং করা ছেড়ে দেয়। 2 বেলায় ঠিকঠাক খাওয়ার নেওয়া, সময় মতো বিছানায় যাওয়া। ইয়ানের পেছনেই পড়ে যায় এরপর থেকে সে। ইওয়ান বলে, এখন থেকে আমি তোমার আর লিলির খেয়াল রাখবো, তাই বেশি চিন্তা করো না। জিয়ান বলে, মাথা থেকে হাত সরাও, ভুলে যেও না আমি তোমার থেকে বড়। ইওয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। জিয়ানের গরম লাগছিল। ইওয়ান বলে, কেন দূরে সরাচ্ছ? ছোটবেলায় তো এভাবেই জড়িয়ে ঘুমোতাম। জিয়ান বলে, আমি চাই তুমি বিদেশে গিয়ে পড়াশোনা করো, এতে তোমার ভবিষ্যৎ ভালো হবে। ইওয়ান ভাবে সে কোথাও যাবে না, সবসময় এভাবেই দাদার কাছে থাকবে। দেখতে দেখতে ইওয়ান 18 বছর পূর্ণ করে। লিলি, পুন আর জিয়ান মিলে তার জন্মদিন সেলিব্রেট করছে। বয়স বাড়ার সাথে সাথে ইওয়ানের ডিজায়ার্সগুলো স্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে। জিয়ানের কাছাকাছি এলে তার মধ্যে অদ্ভুত ধরনের চিন্তাভাবনাগুলোর উদয় হয়।
যদিও সে নিজের আবেগগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে, দাদাকে বুঝতে দেয় না তার মনে ঠিক কী চলছে। জিয়ানের কাছেও কখনো কখনো ভাইয়ের আচরণগুলো অদ্ভুত লাগলেও বিষয়টা সে এড়িয়ে যায়। একদিন বিজনেস ট্রিপ থেকে দাদা ফিরে এলে লিলি বলে, জানো ইওয়ান হয়তো প্রেম করছে। জিয়ান বলে, ওমা তাই নাকি, ছেলে বড় হয়ে গেছে তাহলে। লিলি বলে, আরে ব্যাপারটা অত সহজ নয়, ও না কেমন সব জিনিস দেখে। জিয়ান বলে, দেখো ইওয়ান বড়, ওই বয়সে ওইসব দেখাটা হয়তো নর্মাল, কিন্তু তুমি ছোট, ভুলেও ওইসব চারপাশে চোখ দেবে না। লিলি টানতে টানতে দাদাকে ইওয়ানের রুমে নিয়ে আসে আর বিভিন্ন উপন্যাস দেখায়। আসলে ওগুলো ছিল বিয়েল উপন্যাস। জিয়ান ব্যাপারটা বুঝতে পারে, এর মধ্যে ইওয়ানের ফিরে আসার শব্দে যে যার রুমে দৌড় দেয় তারা। রুমে ফিরে ইওয়ান বুঝে যায় তার বই খাতাতে কেউ তো ঘাটাঘাটি করেছে। বেচারা চিন্তায় পড়ে যায়, এভাবে না জানি অন্যরা তাকে নিয়ে কী ভাবছে। পরদিন দুজনে ছুটি কাটাতে যায়, মাছ ধরার প্ল্যান করে তারা। ইওয়ানের চোখ আর মন আটকে আছে জিয়ানের ওপরে। একটা সময় সে জিয়ানের কাছে যায় আর সোজা কিস করে বসে। বেচারা বসে বসে দিবা স্বপ্ন দেখছিল, না জানি এ জন্মে তার এই স্বপ্ন কখনো পূর্ণ হবে কিনা। একটা সময় ইওয়ান বলে, দাদা তুমি জানো যে আমি একজন সমকামী। জিয়ান বোঝায়, বাজে কথা বলো না, পৃথিবীতে কত মেয়ে আছে, একজনকেও কি তোমার পছন্দ হয় না নাকি? নিজের ভবিষ্যৎ নিয়ে একবারও ভেবেছ? ইওয়ান বলে, আমার মনে একজন আছে যাকে আমি ভালোবাসি, বহু বছর ধরে ভালোবাসি, অনেক চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার, তবে পারিনি। এখন বলো তো আমি কি করতে পারি? জিয়ান বলে, কে সেই মহাপুরুষ যার জন্য তুমি এতটা পাগল? ইওয়ান বলে, সে মানুষটা জানেও না আমি তাকে ভালোবাসি, এটা একতরফা প্রেম। জিয়ান বলে, যদি সেই মানুষটা একদিন সত্যি বিয়ে করে নেয় তখন তোমার কি হবে? ইওয়ান বলে, আমি সত্যিই পাগল হয়ে যাব সেদিন। জিয়ান ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারে, ইওয়ানের সমকামী হওয়ার ব্যাপারটা কষ্ট হলেও সে মেনে নেয়। একদিন পুন রুমে এসে দেখে এমন একটা কাণ্ড, দুই ভাই জড়াজড়ি করে শুয়ে আছে। পুন বলে, ব্যাপারটা আজব নয় কি? আমার কাছে ইওয়ানের আচরণগুলো অদ্ভুত লাগছে। আচ্ছা এমন নয় তো ইওয়ান তোমাকেই পছন্দ করে? জিয়ান বলে, মানছি ইওয়ান সমকামী, তবে ভুলে যেও না ও আমার ভাই, যাকে আমি নিজের হাতে বড় করেছি, তাই এটা অসম্ভব। ইওয়ান সময় পেলেই কোম্পানিতে আসছে। জিয়ান ঠিকঠাক ওষুধ নিচ্ছে কিনা, সময় মতো ঘুমোচ্ছে কিনা সেসব দেখে যায়। কোম্পানির অন্যরাও ইয়ানকে বেশ পছন্দ করে। ইওয়ান একটা ক্যাম্পে চলে যাচ্ছে, তাই সে কোম্পানির অন্যদের রিকোয়েস্ট করে যেন জিয়ানের খেয়াল রাখে তারা। ইওয়ানের কথায় অফিসের কর্মচারীরা কখনো ওষুধ, কখনো খাওয়ার, আবার কখনো কফি দিয়ে যায়। জিয়ান বলে, এসব কি করছো তোমরা? পুন বলে, আমাদের দোষ দিও না, সকালে ইওয়ান এসে প্রায় হাঁটু মুড়ে অনুরোধ করে গেছে তোমার খেয়াল রাখার জন্য। বেচারার অনুরোধ ভুলি কিভাবে? জিয়ান ভাবে, এই ছেলেটাকে নিয়ে আর পারা যায় না, বয়স কম হলে কীভাবে সব সময় তার উপর দাদাগিরি করে বেড়ায়। তবে পুনের সন্দেহ হলে সে লিলির কাছে আসে আর বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য। লিলি তো বেজায় খুশি পুনকে দেখে, বোঝাই যাচ্ছে পুনের প্রতি লিলি বেশ দুর্বল। পুন বলে, শোনো লিলি, বলতে পারো ইওয়ান এখনও কেন জিয়ানের রুমে ঘুমায়? বিষয়টা আজব নয় কি? লিলি বলে, ছোটবেলাতে সুযোগ পেলে সে আর ইওয়ান দুজনেই দাদাকে জড়িয়ে ঘুমতো, তবে আমি বড় হয়ে গেছি তাই নিজের রুম থাকি, এতে আজবের কী ব্যাপার আছে? ইওয়ান সুযোগ পেলে এখনও দাদার কাছে চলে যায়, আমরা ছাড়া ওর কেই বা আছে বলো? একদিন কোম্পানিতে আসে নিং নামের এক মহিলা। জিয়ানের কোম্পানিতে একটা সমস্যা চললে সেখানে অনেক বড় ইনভেস্ট করে সে। এছাড়াও নিং জিয়ানের অনেক বড় ফ্যান। নিং সবার জন্য গিফট এনেছে, আলাদাভাবে জিয়ানের জন্যেও। বাড়ি ফিরে ইওয়ান দেখে লিলি কেক খেতে ব্যস্ত। ইওয়ান জানতে চায় এটা কে এনেছে। তখন পান বলে, জিয়ানের হবু বউ, অর্থাৎ তোমার সিস্টার ইন ল। পান ইওয়ানকে নিংয়ের ফটো দেখায়। কেকের সাথে সাথে জিয়ানের নাম লেখা একটা কলমও উপহার দিয়েছে সে। ইওয়ান জেলাস ফিল করে আর সোজা রুমে চলে আসে। পুন তার পেছনে আসে আর বোঝায়, জিয়ান সম্পর্কে তোমার দাদা হয়, তাই জিয়ান যদি জানতে পারে তুমি তাকে পছন্দ করো তখন কত বড় বিপদ ঘটবে সেটা বুঝতে পারছো। ইওয়ান বলে সে কখনো জানতে দেবে না কথা, তার যত কষ্ট হোক দাদার প্রতি তার ফিলিংস কেউ জানবে না। পান বলে, কিন্তু তোমার আচরণে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, জিয়ানের প্রতি কেয়ার, জেলাসি, অবসেশন বুঝিয়ে দিচ্ছে তুমি ওকে পছন্দ করো। এক না একদিন সবাই ব্যাপারটা জানবে। জিয়ান তোমাকে কখনো মেনে নেবে না, সবশেষে তুমিই কষ্ট পাবে। ইওয়ান বলে সে পারবে সব কষ্ট সহ্য করতে। পান চলে যায়। রাতে মিটিং শেষে মাতাল হয়ে জিয়ান ফিরে আসে। ইওয়ান বলে,
তার তৈরি গেম ভালো দামে সেল হয়েছে, আর সে টাকা দিয়ে জিয়ানের জন্য সে বোতাম নিয়ে এসেছে। জিয়ান বলে, টাকাগুলো জমিয়ে রাখো স্পেশাল মানুষের জন্য, আমার পেছনে এভাবে খরচ করে কী লাভ। ইওয়ান বলে, তার জীবনে জিয়ানই তো সব থেকে স্পেশাল। জিয়ান বলে, তোমার কষ্ট হয় না ওই মানুষটাকে একতরফা ভালোবাসতে, যে কিনা তোমার ভালোবাসার মূল্যই দিতে জানে না? ইওয়ান বলে, হয়তো অনেক কষ্ট হয়। জিয়ান বলে, তাহলে ওকে ভুলে যাও না। ইওয়ান বলে, ওখানেই তো সমস্যা, ওকে যে চেষ্টা করেও ভুলতে পারিনি। পরদিন ইওয়ানের ধুমঝড়। এর মধ্যে কল আসে জিয়ান একটা প্রয়োজনীয় ফাইল ফেলে রেখে এসেছে। তার উপর কোম্পানিতে নাকি একটা বড় মিটিং চলছে। দাদা রুমে এসে চোখ যায় মিস নিংয়ের দেওয়া কলমের ওপর। ইওয়ান সেটা সোজা ডাস্টবিনে ছুঁড়ে কোম্পানিতে বেরিয়ে যায় ফাইল দিতে। কোম্পানিতে তখন একটা বিজনেস পার্টি চলছিল মিস নিংয়ের কোম্পানির সাথে জিয়ানের কোম্পানির কোলাবোরেশন নিয়ে। দূর থেকে তাদের সাথে মিস নিংকে এতটা ক্লোজ দেখে বেচারার বেশ কষ্ট হচ্ছিল। অসুস্থ শরীরেই একের পর এক ওয়াইন পান করছে সে। মিস নিং ইওয়ানের কাছে এসেও নিজের পরিচয় দেয়। সবাই বলা বলি করছে জিয়ান আর নিংকে একসাথে বেশ মানিয়েছে, ওরা পারফেক্ট জোটে। অন্যদিকে জিয়ান মিস নিংকে সরাসরি জানায় যে সে জানে নিং তাকে পছন্দ করে, কিন্তু নিংয়ের প্রতি তার কোনো রোমান্টিক ফিলিংস নেই। আসলে তার জীবনে ভাই বোন আছে, ওরাই যথেষ্ট। নিং বলে, একটা সময় ওরা নিজেদের পার্টনার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন তুমি কি করবে? নিংয়ের সাথে কথাবার্তা সেরে জিয়ান ভাইয়ের খোঁজে আসে। চারিদিক খোঁজার পর স্টোর রুমে ভাইকে বসে বসে নেশা করতে দেখে জিয়ান যার পর নাই অবাক হয় আর জানতে চায়, তোমার সমস্যা কোথায়, কল তুলছ না কেন? ইওয়ানের শরীর জ্বরে পড়ে যাচ্ছিল। নেশার ঘোরে ইওয়ান তাকে কিস করে বলে, আমি তোমাকে পছন্দ করি। জিয়ান বলে, ঠিক আছে বাবা, বুঝেছি, আমিও তোমাকে পছন্দ করি, সবাই তোমাকে পছন্দ করে। ইওয়ান বলে, বুঝতে কেন চাইছো না, আমার ভালোবাসার মানুষটাই তুমি। এরপর ইওয়ান জোর করে কিস করতে শুরু করে। জিয়ান ঠেলা দিলে ভাঙা কাচের টুকরোতে ইওয়ানের হাত কেটে যায়। জিয়ান বলে, তুমি জানো এসবের মানে কি? ইওয়ান বলে, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার, আমারও কষ্ট হয় একতর ফিলিংস নিজের মধ্যে চেপে রাখতে। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দে পান ভেতরে এসে দেখে এমন একটা রক্তারক্তি অবস্থা। পান জিয়ানকে বকা দিলে জিয়ান বলে, ও ভুলে গেছে আমরা ভাই। এরপর থেকে জিয়ান বাড়িতেও যাওয়া বন্ধ করে দেয়। রাতের পর রাত অফিসে থাকা শুরু করেছে। ইওয়ান বারবার মেসেজ করে জিয়ানকে ফিরে আসতে বলে। বন্ধুর এমন অবস্থা দেখে পান বলে, যদি ইওয়ানকে অ্যাভয়েড করতে চাও তাহলে হয় তুমি অন্য কোথাও বাসা খুঁজে নাও, আর না হয় ইওয়ানকে এখান থেকে পাঠিয়ে দাও অন্য কোথাও। পান যায় ইওয়ানের কাছে আর তাকে বোঝানোর চেষ্টা করে। জিয়ান কখনো তাকে অ্যাকসেপ্ট করবে না, তাই ইওয়ান যতই চেষ্টা করুক জিয়ান বাড়িতেও ফিরবে না, শত কষ্ট হলেও অফিসেই রাত কাটাবে। তাই তার মনে হয় ইওয়ানের চলে যাওয়া উচিত। জিয়ান অনেক আগেই পড়াশোনার জন্য ইওয়ানের বিদেশে যাওয়ার বন্দোবস্ত করে রেখেছে। ইওয়ান বুঝতে পারে আর মেনে নেয় জিয়ানের প্রস্তাব। ইওয়ান ব্যাগ প্যাক করছে। জিয়ানকে ফিরতে দেখে লিলি বলে, তোমাদের মধ্যে কী নিয়ে এমন ঝগড়া হলো যে ইওয়ান দেশ ছেড়ে চলে যাচ্ছে? এখন খুশি তো তুমি? ইওয়ান বোনকে থামিয়ে বোঝায়, সে পড়াশোনার জন্য ইউএস যাচ্ছে, এতে তো লিলির খুশি হওয়া উচিত। লিলি বলে, সত্যি করে বলো তো, তুমি খুশি তো? না, ইওয়ান মোটেই খুশি নয়। চলে যাওয়ার আগে নিজের দরজায় একটা ব্রেসলেট দেখে বুঝতে পারে এটা জিয়ান তার জন্য রেখে গেছে। ওপরে দাঁড়িয়ে জিয়ান ভাইকে নীরবে বিদায় জানায়। পরদিন ফ্রিজার খুলতেই জিয়ানের চোখ পড়ে ইওয়ানের নোটের ওপর। ফ্রিজার ভর্তি খাবার তৈরি করে গেছে ছেলেটা, এই ভেবে যে বাইরের খাবার খেলে তাদের শরীর অসুস্থ হতে পারে। এমনকি বিদেশে পড়ার জন্য জিয়ান যে টাকা দিয়েছিল ইওয়ান সবটা ফেলে রেখে গেছে। একদিকে ইওয়ান, অন্যদিকে জিয়ান, দুজনেই দুজনকে মিস করছিল। কেটে গেছে বেশ কয়েকটা বছর। এর মধ্যে ইওয়ান কতবার কল করার চেষ্টা করেছে জিয়ানকে, তবে কোনো লাভ হয়নি, নাম্বার আনরিচেবল। দীর্ঘ সময় পর জিয়ান ভাইয়ের রুমে ঢোকে। চারিদিক অব্যবহারের মোটা আস্তরণে ঢেকে গেছে। চোখ পড়ে ইওয়ানের ফেলে যাওয়া একটা নোটের ওপর। বিদেশে যাওয়ার আগে ইওয়ান নিজের মনের কথা লিখেছিল এতে। দাদা যদি কোনোদিন তাকে অ্যাকসেপ্ট নাও করে তাহলে সে সব সময় দূর থেকেই খুশি থাকবে। তাই জিয়ান যেন নিজের খেয়াল রাখে, সে নিশ্চয়ই একদিন ফিরে আসবে। জিয়ানেরও আশা ইওয়ান একদিন ফিরে আসুক, তাদের পরিবারটা আবার আগের মতো হাসি খুশিতে ভরে উঠুক। জিয়ান ভাইয়ের রুম ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখে। যদি একদিন ইওয়ান হঠাৎ করে ফিরে আসে, আরও একটা নতুন বছর আসে, জিয়ানের জন্মদিন। লিলি আর ইওয়ান মেসেজ করে তাদের বাচ্চা উইশ করে। দীর্ঘ সময় পর জিয়ান ভাইকে কল দেয়। ইওয়ান তো খুশিতে আত্মহারা। দু একটা কথা বলার পর বেচারা কি বলবে আর খুঁজে পায় না।
আর কিছু বুঝে ওঠার আগে জিয়ান কল কাট করে দেয়। আবার মেসেজ করে, সময় পেলে বাড়ি ফিরে এসো, আমি ওয়েট করছি তোমার জন্য। ততদিনে লিলি একজন নামী মডেল হয়েছে। জিয়ান ব্যস্ত নিজের কোম্পানি সামলাতে। একদিন ক্লায়েন্টদের সাথে ডিল কমপ্লিট করে মাতাল অবস্থায় পান আর জিয়ানরা বেরিয়ে আসছিল। পেছনে এসে দাঁড়ায় ইউয়ান। সে এসেছে দাদাকে বাড়ি নিয়ে যেতে। নেশার মধ্যে জিয়ান ভাইকে চিনতে পারে। এতদিন পর দাদাকে কাছে পেয়ে ইউয়ান যেন শান্তির শ্বাস ছাড়ে। ঘুম ভেঙে চোখ খুলে সামনে ইউয়ানকে দেখে জিয়ান তার দিকে তাকিয়েছিল। ইউয়ান বলে, আর কতক্ষণ তাকিয়ে থাকবে, এবার তো চোখ সরাও। ইউয়ান সবার জন্য ডিনার রেডি করে। তবে জিয়ানের অকওয়ার্ড ফিল হচ্ছিল ভাইয়ের সামনে। আসলে সে কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছিল না। এই কয়েক বছরে ছেলেটা অনেক ম্যাচিওর হয়ে গেছে। পান ইউয়ানকে নিয়ে বন্ধুকে টিস করছিল। জিয়ানের চোখ পড়ে পানের গলায় আর বুকে। পান সাফায় দেয় তার অ্যালার্জি হয়েছে। এর মধ্যে লিলি ফিরে আসে। জিয়ানের চোখ আটকে যায় লিলির শরীরে। বেচারি দাদার সামনে অজুহাত দেয় এই বলে যে তার নাকি আঘাত লেগেছে। জিয়ান পানের কলার চেপে বলে, একজনের নাকি অ্যালার্জি আর একজনের আঘাত লেগেছে। বাহ, দারুণ কোইন্সিডেন্স। কেউ বলবে আসল সত্যিটা কি? পান স্বীকার করে যে তারা ডেট করছে। জিয়ান রান্নাঘর থেকে ছোড়া আনতে চায় পানকে বলি দেওয়ার জন্য। পানকে ভরসা করে সে বোনের দায়িত্ব দিয়েছিল, আর পান কিনা এভাবে তার বিশ্বাস ভেঙেছে। লিলি বোঝায় সেই পানকে প্রপোজ করেছিল প্রথম, কারণ পান প্রথম থেকে তার অনেক খেয়াল রেখে এসেছে। সে পানকে পছন্দ করে। ইওয়ান তো বসে বসে এসবের মজা নিচ্ছিল। সবাই এদের রিলেশনের ব্যাপারটা জানতো, শুধু সেই জানতো না। এটা বুঝতে পেরে জিয়ান রাগ করে রুমে ফিরে যায়। আর এরা বাড়িতে যত ছুরি কাটারিয়েছে সব লুকিয়ে ফেলে। না জানি জিয়ানের মাথায় কখন ভূত চেপে বসে। ইওয়ান লিলির ব্যাপারে কথা বলতে এলে জিয়ান বলে, তোমরা বড় হয়ে গেছো, নিজেদের পছন্দ মতো চলছো, আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আছে নাকি তোমাদের কাছে? পুন বন্ধুকে মানানোর চেষ্টা করলেও জিয়ান তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আসলে জিয়ানের অভিমান হয়েছে যে লিলি তার থেকে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছে। যদি সম্পর্কের শুরুতে তার থেকে পারমিশন নিত তবে এক ব্যাপার ছিল, কিন্তু দুজনের বডিতে ওইসব দাগ দেখে না, এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে। আসলে বাবা বলো আর বড় দাদা, এদের চোখে আমরা সব সময় 5 বছরের মেয়ে বা বোন। শরীরের বয়স বাড়লেও এদের কাছে আমরা সব সময় ছোট থেকে যাই। সুযোগ পেলেই ইওয়ান দাদার ক্লোজ হতে শুরু করেছে আবার। খাওয়ার সময়, পড়ার সময়, অফিস যাওয়ার আগে পোশাক ঠিক করার বাহানায় সে জিয়ানের ক্লোজ হওয়ার চেষ্টা করে। এভাবে 1 সপ্তাহ পেরিয়েছে। জিয়ান এখনও লিলির ওপর রেখে আছে। ইওয়ান জিয়ানকে শুনিয়ে লিলিকে বলতে থাকে, তবুও পান তোমায় অ্যাকসেপ্ট করেছে। আমার এক বন্ধু আছে জানো, সে যখন তার ক্রাশকে প্রপোজ করলো তখন তার ক্রাশ তাকে ফিরিয়ে দিল, এই বলে যে সে নাকি আমার বন্ধুকে সবসময় ভাইয়ের চোখে দেখেছে। জিয়ান পটাপট নিজের রুমে ফিরে যায়। জিয়ান আগের মতো ইওয়ানকে নিয়ে মাছ ধরতে আসে পরের দিন। জিয়ান বলে, ইওয়ান, আমার প্রতি আর মায়া তৈরি করো না, এই সম্পর্কে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না তুমি। ইওয়ান বলে, তুমি একদিন বলেছিলে আমায়, যদি আমার পছন্দের মানুষটা একটা সময় বিয়ে করে নেয় তখন আমি কি করব? আমি বলেছিলাম হয়তো পাগল হয়ে যাব। এখন বুঝতে পেরেছি, ভালোবাসার মানে সেই মানুষটার খুশিতে খুশি থাকা। সে যদি বিয়েও করে বাচ্চাও নেয়, এসবে যদি সে সুখী হয় তবে আমিও খুশি হব। আমি চাই শুধু তার আশপাশে থাকতে, নিজের জীবনটা নীরবে দূরে থেকে তার হাসি খুশিতে নিজের জীবনটা কাটিয়ে দিতে। তবে সত্যি করে বলো তো, তুমি আমায় পছন্দ করো না, নাকি মানতে চাইছো না যে আমার প্রতি তোমার ফিলিংস আছে? 4 বছর তোমার থেকে দূরে থাকার পর বুঝেছি এই জীবনে তোমার মায়া কাটানো আমার দ্বারা সম্ভব নয়। দূর থেকে তোমাকে ভালো থাকতে দেখেই আমি খুশি থাকব। জিয়ান বলে, বুঝেছে, তবে ওইভাবে আমার দিকে তাকিও না, না হলে আরও 4 বছর বিদেশে কাটানোর জন্য তৈরি হয়ে যাও। বাড়ি ফেরার সময় ইওয়ানের ফোনে ডক্টর লিনের মেসেজ আসে, পরের সপ্তাহে কেউ একজন ফিরে আসছে। জিয়ান বলে, কার ফিরে আসার কথা বলছে ডক্টর লিন? রুমে ফিরে ইওয়ান ডক্টর লিনের সাথে কথা বলে। আসলে সেই ছোট্টবেলার আন্ডারগ্রাউন্ড বক্সিংয়ে দাদার খারাপ অবস্থা দেখে ইওয়ান ভয় পেয়ে পুলিশে কল দিয়েছিল। তারপর থেকে গ্যাংস্টার লি বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছিল। এতদিন পর তার ফিরে আসার খবর পেয়ে ডক্টর লিন ইওয়ানকে সেটা জানিয়েছে। একদিন ঘর পরিষ্কারের সময় ইওয়ানের বিছানার নিচ থেকে জিয়ান বের করে আনে ভাইয়ের জমানো স্মৃতিগুলো। ছবির মাঝে একটা টিস্যুতে লেখা চিঠি। ইওয়ান লিখেছে, জানি না আর কতক্ষণ বাঁচব, তবে বারবার তোমার কথা মনে পড়ছে দাদা। শেষবারের মতো তোমায় না দেখতে পেলে মরেও শান্তি পাবো না।
ইওয়ান ডক্টর লিনের কাছে যায়। আসলে লিন আর গ্যাংস্টার লি ছোটবেলাকার বন্ধু ছিল। একজন মানুষের প্রাণ বাঁচায় আর অন্যজন গুন্ডামো করে বেড়ায়। ছোটবেলা থেকে জিয়ান যতবার আহত হতো ততবার ডক্টর লিনের হাসপাতালে চিকিৎসার জন্য আসত সে। সেই থেকে ইওয়ান ও ডক্টর লিনের সাথে পরিচিত। লিন বলে নিশ্চয় লি তার বদলা নিতে ফিরে আসবে, তাই সাবধান থেকো। ইওয়ান বলে তার জীবনে দাদা সব থেকে গুরুত্বপূর্ণ, তাই সে নিজেই এই খেলা শেষ করবে। ইওয়ান 2 দিন বাড়ি ফেরেনি। জিয়ানের সন্দেহ হলে সে ডক্টর লিনের কাছে আসে আর জানতে পারে গ্যাংস্টার লি ফিরে এসেছে। এটা শুনে জিয়ান বেরিয়ে যায়। অন্যদিকে ইওয়ান নিজে থেকেই পৌঁছে গেছে লিয়ের ডেরায়, আর এই খবর দলের লোকেরা ভিডিও করে পাঠিয়েছে লিকে। সামনে জিয়ানও পৌঁছে যায় লিয়ের সাথে দেখা করার জন্য। লি বলে 10 বছর পর দেখা, জীবনে অনেক দূর এগিয়েছো তুমি। জিয়ান বলে তুমি কেমন আছো? লি বলে 10 বছর বিদেশে কাটিয়েছে সে, বুঝতে পারেনি কখন বুড়ো হয়ে গেছে। ফিরে এসে দেখি তোমরা দিব্যি লাইফে এগিয়ে গেছো। আমি জানি তোমার এখানে আসার কারণ, চলো আমার সাথে। অন্যদিকে ইওয়ানকে গ্যাংয়ের লোকেরা কেলানি দিয়েছে প্রচুর। জিয়ান দৌড়ে এসে অন্যদের দূরে সরায়। তাদের মারামারি দেখে লি বন্দুকে গুলি লোড করে নিচে নেমে আসে। লি বলে চলো একটা গেম খেলা যাক। বন্দুকে মাত্র একটা গুলি আছে, যার ভাগ্য খারাপ সে মরবে। তা কে প্রথম খেলবে? ইওয়ান বলে সে রাজি আছে। লি ইওয়ানের মাথায় বন্দুক ধরে। জিয়ান চিৎকার করে বাধা দিচ্ছিল, তবে এইবার ইওয়ানের কপাল ভালো, সে বেঁচে যায়। এরপর লি নিজের মাথাতেও ফায়ার করে, তবে সেও বেঁচে যায়। জিয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল, ইওয়ান পেছন থেকে অনুরোধ করছিল যেন দাদার বদলে তার মাথাতে গুলি ধরা হয়। জিয়ানও বেঁচে যায়। লি বলে খেলা শেষ, আমাদের মধ্যেকার সম্পর্কও শেষ, যেতে পারো তোমরা এখন। জিয়ান ভাইকে জড়িয়ে ধরে আর বলে সে প্রত্যেকটা পয়সা লিকে সুদে আসলে ফিরিয়ে দেবে। গ্যাংয়ের ছেলেরা লিয়ের উপর বিরক্ত হয়। লি সবসময় জিয়ানকে প্রোটেক্ট করে, ছোট থেকে এখন পর্যন্ত। সে জানে লিয়ের বন্দুকে কোনো গুলি নেই। লি বলে তাই নাকি? এই বলে সে ফায়ার করে। এবার সত্যিই গুলি বের হয়। লি বলে জানো তোমাদের সাথে ওদের কি পার্থক্য? ওরা একে অপরের জন্য মরতেও পারে। এবার বলো তুমি পারবে কারোর জন্য মরতে? তাই নিজের দিকটা ভাবো। লি চলে যায়। জিয়ান ভাইকে জড়িয়ে ধরে আর বকা দেয় নিজের ওপর সব বিপদ নেওয়ার জন্য। আর টিস্যুতে লেখা চিঠির কথা জানতে চাইলে ইওয়ান বলে বিদেশে থাকার সময় একবার পাহাড়ে হাইকিংয়ে গিয়েছিল তারা। ওপর থেকে বরফের চাই পড়ে আমাদের টিম আটকে পড়েছিল। জনমানবহীন জায়গায় কারোর সাথে যোগাযোগ করবার মতো সুযোগ ছিল না তাদের। ঠান্ডার মধ্যে আমরা মৃত্যুর অপেক্ষা করছিলাম। জীবনের সেই মুহূর্তে মনে পড়েছিল শুধু তোমার কথা, যেন জীবনটা আটকে আছে ওই দুটো শব্দে। জিয়ানের মাথায় ঘুরছে ভাইয়ের বলা কথাগুলো। সে ভালোভাবে বুঝতে পারছে ইওয়ানের ফিলিংসটা কতটা গভীর তার প্রতি। সেদিন গুলি খাওয়ার আগেও ইয়ান দূর থেকে বলেছিল সে জিয়ানকে ভালোবাসে। হঠাৎ জিয়ানের নোজ ব্লিড হতে শুরু হয়। জিয়ান ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। ইওয়ান আগের মতোই দাদার চুল শুকিয়ে দিচ্ছিল। এরপর দাদাকে জড়িয়ে শুয়ে পড়ে। জিয়ান ভাবে একদিন যদি তার কিছু হয়ে যায় তাহলে সে কি রিগ্রেট করবে ইওয়ানকে ফিরিয়ে দেওয়ার জন্য। পরদিনও জিয়ানের নোজ ব্লিড হচ্ছিল। পুনে জোড়াজুড়িতে জিয়ান লিনের হাসপাতালে নিয়ে আসে জিয়ানকে। চেক করে লিন বলে জিয়ান যেন বড় কোনো হাসপাতালে গিয়ে চেক করিয়ে আসে একবার। বিষয়টা মোটেও সহজ লাগছে না তার কাছে। জিয়ান বলে কেউ যেন এসব কথা আবার ইওয়ানকে না জানিয়ে দেয়। তবে ইওয়ান তো হাসপাতালে উপস্থিত। ইওয়ান বলে কি হয়েছে তার দাদার? জিয়ান পুরো ব্যাপারটা এড়িয়ে যায়, এই বলে যে ডক্টর লিন বলেছে বড় কোনো হাসপাতালে গিয়ে জাস্ট চেক আপ করিয়ে আসতে একবার, আমার ওসবের প্রয়োজন নেই। ইওয়ান বলে সত্যি কথা বলছো তো? যদি জানতে পারি তুমি কিছু লুকিয়েছো আমার থেকে তাহলে হাত পা বেঁধে ফেলে রাখবো। ভালোই ভালোই চেক করিয়ে এসো। জিয়ান বলে আচ্ছা তোমার তো সাহস কম নয়, আমাকে বলছো দুষ্টুমি করতে না? ওটা তো আমার লাইন ছিল। তবে ইওয়ান বুঝতে পারে দাদা তার থেকে কিছু তো লুকিয়ে যাচ্ছে। তাই পুনকে এক প্রকার জোড়াজুড়ি করে ইওয়ান জেনে নেয় যে দাদার পরিস্থিতি খুব একটা সুবিধার নয়, হয়তো সার্জারি করা লাগতে পারে। বক্সিংয়ের সময় জিয়ানের মাথায় আঘাত লাগায় কলকবজা বিগড়ে গেছে আর কি। ব্যাস ইওয়ানের রাগ হয় দাদার ওপর আর সে কথা বলাই বন্ধ করে দেয়। জিয়ান পুনকে বকা দেয় ইওয়ানকে সব কথা বলে দেওয়ার জন্য। ইওয়ান দাদাকে এড়িয়ে চলতে শুরু করেছে। লিলিও বুঝতে পারে তার 2 ভাইয়ের মধ্যে কিছু তো ঝগড়া হয়েছে। তবে পুন জিয়ানের মন ভালো করতে বিয়ার আর বাইরের ফুড নিয়ে আসে। ইওয়ান নেমে আসে, সেগুলো এক প্রকার কেড়ে নিয়ে বলে তার দাদার শরীর ভালো না, ওসব খেলে আরও ক্ষতি হতে পারে।
একটা সত্যি কথা বলো তো, ইভানকে তুমি পছন্দ করো তাই না? জিয়ান বলে, সে শুধু চায় তার ভাই বোনরা ভালো থাকুক, একসাথে হাসি মজা করে পারচুক। ইভান যখন দূরে ছিল আমার কষ্ট হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল, কারণ আমি ওর বড় দাতা। আমি জানি ইভান আমাকে অন্য চোখে দেখে, তবে আমি বুঝতে পারছি না আমি কি চাই, ওর ভাই নাকি আরও বেশি কিছু। সেদিন গ্যাংয়ের লোকেরা ওর মাথায় গুলি তাক করলো শুধু আমার জন্য। ওর প্রাণ যেতে বসেছিল আমার জন্য, একবারও নিজের কথা ভাবলো না ছেলেটা। আমি চাই ও বড় হোক, একটা ভালো ভবিষ্যৎ হোক, ব্যাস এতটুকু। দাদা হিসেবে আর কি চাইতে পারি আমি? পুন চলে যায়। জিয়ান ওপরে উঠে আসে আর দেখে ইভান সিঁড়িতে বসে তাদের কথাগুলো শুনছিল। ইভান বেরিয়ে যায়, জিয়ান এসে তাকে আটকায়। সে সত্যিই বুঝতে পারছে না নিজেকে, আসলেই সে কি চায়, ইভানের বড় দাদা নাকি অন্য কিছু হতে। তবে এটা বুঝতে পারছে ইভানকে ছাড়া সে বাঁচবে না। ইভান তাকে টানতে টানতে ভেতরে নিয়ে আসে আর বলে সে জিয়ানকে নিজের করে চায়। জিয়ান খুশি থাকুক, তার উপর নির্ভর করুক, মনের কথা সব সময় খুলে বলুক, সারা জীবন একসাথে বাঁচুক তারা। এসবের অর্থ তারা একে অপরকে ভালোবাসে। জিয়ান বুঝে যায় ইওয়ানের কথার অর্থ, সেও ইয়ানকে পছন্দ করে। ব্যাস, সে মেনে নেয় ইওয়ানকে ডেট করতে। এরপর আর কি, বেচারা ইওয়ানের স্বপ্ন অবশেষে পূর্ণতা পেল। জিয়ান বলে, এত তারা কিসের, ওসব পরে করলেও হয়। ইওয়ান বলে, ভাড়বে যাক অন্য কিছু, তার এখন এটাই দরকার। দীর্ঘ একটা রাত কাটিয়ে ইওয়ানের বিশ্বাস হচ্ছিল না এসব স্বপ্ন নাকি বাস্তব। বেচারা চুপচাপ তাদের রুম লাগিয়ে নিজের রুমে ঢুকছিল। এমন সময় লিলি তার দরজায় টোকা দেয়। ইওয়ানের খালি শরীর দেখে লিলি বলে, তোমরা মারপিট করেছিলে নাকি? দাঁড়াও, দাদাকে দেখে আসি, কোথাও মেরে টেরে ফেলে রেখেছ নাকি? ইওয়ান লিলিকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠিয়ে দেয়। অফিসে গিয়ে জিয়ানের মাথাতেও ঘুরছিল গত রাতের ঘটনাগুলো। ইওয়ানের রিকোয়েস্টে জিয়ান তার নতুন বয়ফ্রেন্ডকে ডিনারে নিয়ে আসছে, তাও আবার তাদের রেগুলার নুডল শপে। ইওয়ান বলে, তুমি ভীষণ আনরোম্যান্টিক। বলেছিলাম একটা রোম্যান্টিক ডিনারের কথা, মানে ভালো রেস্টুরেন্ট, সাথে হালকা গান, ক্যান্ডেল লাইট ডিনার আর ওয়াইন। জিয়ানের শপের লোকটিকে ইশারা করলে সে ওয়াইন দিয়ে যায়, সাথে ছোট্ট একটা ক্যান্ডেল। ইওয়ান তো বেজায় অবাক এসব দেখে। জিয়ান বলে, এবার বুঝলা আমি মোটেই আনরোম্যান্টিক নই। ইওয়ান সোজা তাকে টেনে কিস করে। হয়তো এটাই বাকি ছিল। বেচারা জিয়ান লজ্জায় শেষ। সবার কথায় জিয়ান বড় হাসপাতালে চেক করিয়ে এসেছিল, আর তার রেজাল্ট বের হয়। জানা যায় জিয়ানের ব্রেনে এক নার্ভে রক্ত জমে আছে, সেটা সার্জারি করে বের করতে হবে। এতে রিস্ক আছে। আবার সার্জারির পরেও জিয়ান যে একেবারে সুস্থ হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। ইওয়ানের কাছে দাদার আচরণগুলো অস্বাভাবিক লাগতে শুরু করে। সারাদিন যেন জিয়ান নিজের খেয়ালে হারিয়ে থাকে। আসলে জিয়ান ভাবছিল তাকে ছাড়া ইওয়ান বাঁচবে কীভাবে। জিয়ান কোম্পানিতেও নেই, না আছে লিলির কাছে। ইওয়ান ভাবে জিয়ান আবারও তার থেকে কিছু একটা লুকিয়েছে। জিয়ান বাড়ির সামনে ইওয়ানের জন্য ওয়েট করছিল। ইওয়ান ফিরলে মেডিকেল রিপোর্টটা দেখায় সে। ইওয়ান বোঝায়, ভয় পেও না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। জিয়ান বলে, আমার ভয় হচ্ছে আমি চলে গেলে তোমার আর লিলির কি হবে। যদি আমার কিছু হয়ে যায় তাহলে প্লিজ আমার কথা ভেবো না, মন খারাপ করো না, নিজেদের জীবনে এগিয়ে যেও। ইওয়ান দাদার হাতে একটা জোরে কামড় দেয়, এসব ফালতু কথা বলবার জন্য। জিয়ান কি ভেবেছে ইওয়ান তাকে এত সহজে মরতে দেবে? সে কত বছর ওয়েট করেছে জিয়ানের জন্য, এভাবে হাতটা ছেড়ে দেওয়ার জন্য নয়। লিলি বুঝতে পারে ইওয়ান আর তার দাদা একে অপরের সাথে ডেট করছে, আর এরা এখন বয়ফ্রেন্ড। লিলি বলে, আমার দাদার ভালোভাবে যত্ন নিও। ইওয়ান বলে, তোমার কি মনে হয় আমি জিয়ানকে কষ্টে থাকতে দেব? লিলি বলে, সেও কিছু বলতে চায়। সিন কাট হয়। কাজ শেষে ইওয়ান আসে জিয়ানকে পিক করতে। জিয়ান আশপাশে দেখে ইওয়ানকে এভাবে নিজের কাছে আনে। অফিসের মধ্যেও তাদের টুকটাক কাজকর্ম চলতে থাকে। বেশি দেরি হয় না, অফিসের এমপ্লয়িরা তাদের রিলেশনের ব্যাপারটা জেনে যায়। গসিপ চলছে, কে কোন পজিশনে থাকে, অর্থাৎ কে টপ আর কে বটম। পেছনে এসে দাঁড়ায় জিয়ান। মহলটা বেজায় অকওয়ার্ড হয়ে যায়। জিয়ান ভাবে, কেন, আমাকে কি দেখে দুর্বল মনে হয়? একদিন জিয়ান ফিরে এসে দেখে লিলির প্রেগন্যান্সির খবর। জিয়ান বোনকে জড়িয়ে বলে, তুমি এসবের জন্য রেডি আছো? কত ছোট তুমি, তার উপর তুমি একজন মডেল। প্রেগন্যান্সি মুখের কথা নয়, এতে শরীর মনের আমূল পরিবর্তন হয়। তবে লিলি এ বিষয়ে সিরিয়াস। অন্য রুম থেকে বেরিয়ে আসে পুন। এবার জিয়ান বোনের কান চাপা দিয়ে পুনের গলা টিপে ধরে। তোমার এত সাহস, আমার ছোট্ট বোনটার এমন সর্বনাশ করেছ। ইওয়ান দাদাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে। একটা সময় জিয়ান তাদের মেনে নেয়। এভাবে কেটে যায় দীর্ঘ একটা সময়। জিয়ান আর ইওয়ান শান্তিতে থাকতে শুরু করেছে।
লিলির ছোট্ট একটা বেবি হয়েছে। ইওয়ান, জিয়ান, লিলি, পুন আর তাদের পুচকেকে নিয়ে তৈরি হয়েছে তাদের একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। আর এখানেই শেষ হয় আজকের সিরিজ আননোন। সত্যি আমাদের জীবনটাও এক অজানা গল্প। কখন কি হবে, জীবনের কোন মোড়ে কার সাথে দেখা হবে, কে যে কখন আমাদের মনে কোন জায়গা করে নেবে তা আগে থেকে বলা যায় না। তবে এই অজানা পথেই যেমন দুঃখ আছে, তেমন বেশ কিছু ভালো মানুষকেও পাশে পাবে, যারা তোমার খুশিতে খুশি হবে, তোমাকে প্রোটেক্ট করতে চাইবে। তাই নিজেকে বাঁচিয়ে রেখো। তো বাই, হ্যাভ আ গুড ডে, সি ইউ লেটার, লাভ ইউ।